শেক্সপিয়ারের সনেট 64, এটা শেক্সপিয়ার্স সনেটস বলে একটা বই, যেটা 1609 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল। ওই বইটাতে 154টা সনেট আছে, তার এটা 64 সংখ্যক সনেট। তো শেক্সপিয়ার নিজে ওই সনেটগুলোর কোনো নামকরণ করেন নাই, শুধু ওই 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দেওয়া ছিল, এবং এটা একাধিক ক্যাটাগরিতে এই সনেটগুলোকে ভাগ করা হয়। তো তার প্রথম যে ক্যাটাগরি 126টি কবিতা, প্রথম 126টি সনেট ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা একটা ফার্স্ট ক্যাটাগরির সনেটের মধ্যে পড়ছে। এবং তার আগে যে সনেট লেখা হতো আর কি, পেত্রাক, দান্তে, এরা যারা সনেট লিখেছেন, তার যে বিষয়বস্তু ছিল তার থেকে শেক্সপিয়ারের সনেটের বিষয়বস্তু একটা অন্য ধারার মধ্যে গিয়েছিল। মানে বিষয় হচ্ছে যে তার আগে যে সনেটগুলো লেখা হতো সেগুলো মূলত কোনো নারীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, এবং সেই নারীকে দেবী বা পূজার পাত্রী হিসেবে দেখে প্রেম নিবেদন করা হয়েছে। আর শেক্সপিয়ারের যে সনেটগুলো, এইটাতে কিন্তু ছেলেকে, মানে অনেকগুলো কবিতা আছে যেগুলো কবি একজন পুরুষকে, একজন যুবককে উদ্দেশ্য করে নিবেদিত করে লিখেছেন, মানে যেখানে সমকাম ব্যাপারটা এসেছে, হ্যাঁ, নাস্তিকতা বিষয়টা এসেছে, যেগুলো সেই সময়কালে একটা বৈপ্লবিক পরিবর্তন, অবশ্যই পরিবর্তন। তো শেক্সপিয়ারের এই বইটার 64 সংখ্যক যে সনেটটা আমরা পড়ব, তার আগে একটু বলি যে এই সনেটটা শেক্সপিয়ারের যে নিজস্ব যে অন্তমিল সেটা এখানে আছে, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, এবং লাস্টে যে জিজি। তো সনেটটা আমরা পড়ছি। শেক্সপিয়ার সম্পর্কে বলার কিছু নাই, আমরা সবাই জানি 1564 খ্রিস্টাব্দে তার জন্ম, 1616-তে মারা যান, এবং তার নাটক, কবিতা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এটা বলে আমি সময় নষ্ট করছি নাই, আমরা কবিতাটা পড়ব। এইটা অবশ্যই এটা তার আগে বলা উচিত যে এই কবিতার অনেক জায়গায় আমি দেখেছি টাইম অ্যান্ড লাভ শিরোনাম দিয়েও এই কবিতাটা প্রকাশ করা হয়েছে আর কি, বিশেষ করে একাডেমিক বইগুলোতে। তা এটা একটা সময় চেতনার এই সনেট, মানে কাল চেতনার সনেট। কবি এখানে কাল যে কত শক্তিশালী সেটা কবিতার অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছেন, এবং সেই কাল চেতনা কিভাবে আমাদের জীবনের মানুষ যেগুলোকে মূল্যবান মনে করে, এমনকি ভালোবাসাও, সেগুলোকে কিভাবে গ্রাস করে আর কি, সেটা কবিতার বিষয়বস্তু। কবিতা পড়তে পড়তে আমরা যাব। তবে এই কবিতার এসেন্সটা আমরা যদি ভাবি, যে তোমাদের যদি মনে থাকে যে রবীন্দ্রনাথের শাহজাহান বলে একটা কবিতা আছে, যেখানে রবীন্দ্রনাথ প্রথম দুটো লাইনেই লিখেছিলেন, একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। এই যে এসেন্সটা রবীন্দ্রনাথ অনেক পরে লিখছেন, ফলত আমরা বলতেই পারি যে শেক্সপিয়রের তার বহু আগে লেখা। তো ওই কবিতার এসেন্সটা আছে আর কি, যে সম্রাট, একজন শাহজাহান, তিনি সম্রাট, তার কথায় সারা ভারতবর্ষের চলে, কিন্তু কাল কি তার কথায় চলবে? তার জীবন যৌবন ধনমান সব কাল কিন্তু গ্রাস করে নেবে, আজ নিয়েছে এবং নেবে, এটাই সত্য। আরেকটা কবিতা আমার মনে পড়ে, যে কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটাও মনে পড়ে। ওইখানে ওই কবিতার প্রথম দিকে ছিল না লাইন এরকম, ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হটমরবে বিশাল বিশাল অক্ষরে ইষ্টক পস্তরে রচি চিরদিন তোরে। এই ধরনের লাইনগুলো ছিল। মানে যে অনেক মানুষ মনে করে না যে ইট পাথর দিয়ে প্রাসাদ গড়ে টোড়ে তারা তাদের নাম একটা চির উজ্জ্বল করে যাবে, কিন্তু সেটা যে থাকে না সেটা কবি বুঝতে পেরেছেন, এবং কবি সেটা লিখছেন যে ওটা তো বলা আছে যে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, চেষ্টা করে কিন্তু তারা পেরে ওঠেনি। সময়ের সাথে সাথে সেই সমস্ত তৈরি করা, মানুষের তৈরি করা ওই জিনিসগুলো মুছে যায়, বিলীন হয়ে যায়। এখন আমরা এই কবিতাটা পড়ে বুঝবো কবি কিভাবে দেখছেন বিষয়টা। তার আগে একটা বলি, তুমি যে আমাকে এটা পাঠিয়েছিলে, ওই একটা ওই স্ক্রিনশট দিয়েছিলে, ওইটাতে দুটো ভাগে ভাগ করেছে, অষ্টক এবং ষষ্ঠকে, 8 লাইন এবং 6 লাইন। কিন্তু শেক্সপিয়ারের ওই সনেটগুলো এরকম না। শেক্সপিয়ারের সনেটগুলো আসলে লাইনগুলো হচ্ছে 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট, মানে 3 4 12 আর শেষে 2টো লাইন, 4 লাইন 4 লাইন করে বটে ওগুলো। ওইটা ফলো করা চলবে না ওই স্ক্রিনশটটা। কোয়াট্রেন মানে 4 লাইন করে করে, 3টে 4 লাইন, আর শেষে 2টো কাপলেট বলা হয়, 2টো লাইন। আমি পড়ছি কবিতাটা।
হোয়েন আই হ্যাভ সিন বাই টাইমস ফেল হ্যান্ড ডিফেস্ট, আমি দেখেছি যে সময়ের নিষ্ঠুর হাত ডিফেস্ট করে দিচ্ছে। ডিফেস্ট মানে অবমূল্যায়ন, ডি ডি এই প্রিফিক্সটা হচ্ছে অব কোনো কিছুর মানে কোনো কিছুকে নিম্ন দিকে নিয়ে যাওয়া, অবমূল্যায়িত করা, মানে তার সময়ের নিষ্ঠুর হাত ডিফেস্ট করছে। কোন জিনিসটাকে ডিফেস্ট করছে? দ্য রিচ প্রাউড কস্ট অফ আউটওর্ন বুরিড এজ, মানে যেগুলোকে মানুষ তার অহংকার ভাবছে, তার ধন সম্পদ বা মানুষের তৈরি নানা কিছু হতে পারে, বড় বড় প্রাসাদ, মানুষের তৈরি বিভিন্ন যে বিষয় আছে যেগুলোকে নিয়ে মানুষ গর্ব করে যে আমি করার মতো কিছু একটা করেছি, সেই সমস্তগুলোকেই সময়ের নিষ্ঠুর হাত কী করছে? একেবারেই ধ্বংস করে দিচ্ছে, একেবারেই সমাধিস্থ করে দিচ্ছে, জীর্ণ করে সমাধিস্থ করে দিচ্ছে। When sometime lofty towers I see down raised, অনেক বড় বড় গম্বুজ আমাদের মনে হয় এগুলো কখনো নষ্ট হবে না, মানুষ মনে করে যে ওইটা অনেক বছরের পর বছর টিকে যাবে, কিন্তু কবি দেখেছেন যে সেগুলোও বিনষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার অভিজ্ঞতা দিয়ে তিনি এগুলো দেখেছেন। অ্যান্ড ব্রাস এটার্নাল স্লেভ টু মর্টাল রেজ, ব্রাস এটার্নাল স্লেভ মানে ব্রাস হচ্ছে পিতল বা ব্রোঞ্জ জাতীয় যে জিনিসগুলো যেগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়, মানুষের ধারণায় এবং অভিজ্ঞতায় দেখেছি যে বহু বহু বছর ধরে সেগুলো টিকে থাকতে পারে। এইগুলোও কিন্তু টিকছে না, এগুলো মর্টেল হচ্ছে, মানে এগুলো মরণশীল, এগুলো সময়ের স্রোতে নষ্ট হয়ে যাচ্ছে। When I have seen the hungry ocean gain, আমি যখন দেখি ক্ষুধার্ত সমুদ্রের এগিয়ে আসায়, গেন মানে সে কিছু লাভ করে, কিভাবে করে? ক্ষুধার্ত সমুদ্রকে ক্ষুধার্ত বলা হচ্ছে মানে সমুদ্রের প্রবল ঢেউ যা পাড় ভেঙে দেয়, যেন পাড়টাকে গ্রাস করতে চায়। তো সেই সমুদ্রের ঢেউ কী করে? অ্যাডভান্টেজ অন দ্য কিংডম অফ শোর, সে ওই যে তীরের যে মাটি সেটাকে গ্রাস করে নেয়, তার রাজত্বটাকে গ্রাস করে নেয়, তার সুবিধা ভোগ করে। এইটা এক ধরনের প্রতীক আর কি, মানে সমুদ্র এখানে একটা শক্তি, সেই শক্তি আরেকটার উপর হাভি হয়, হিন্দিতে যদি বলি আমরা হাভি হওয়া, মানে তার উপর কর্তৃত্ব করা, ডোমিনেট করা এবং তাকে অধিকার করা, যেটা ইম্পেরিয়ালিজম বলা হয়, সাম্রাজ্যবাদী যে মানসিকতা। তো সেটা সে করে। আমরা তো সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে যদি দেখি যে ধরো ইংরেজরা এসেছিল আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবীকে তারা গ্রাস করেছিল, এমনি অনেক সাম্রাজ্যবাদী ইউরোপিয়ান আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেশের পর দেশকে নানাভাবে দখল করেছে, ভোগ করেছে, কিন্তু সেটা কি টিকেছে? সেটা তো টিকে নাই। একটা সময়ের পরে যে ইংরেজরা বা অন্যান্য যারা, তারাও তো এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। রবীন্দ্রনাথের ওরা কাজ করে বলে একটা কবিতা আছে, ওখানে ওই ব্যাপারটা আছে, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে, অর্থাৎ যে সাম্রাজ্যগুলোকে আমরা মনে করেছিলাম যে কখনো বোধহয় এগুলো আর যাবে নাই, এগুলো থেকে যাবে যুগের পর যুগ, কিন্তু আসলে চলে গেছে। ইংরেজরা যখন এসেছিলো, কে ভেবেছিল যে ইংরেজদের এই সারা পৃথিবীব্যাপী যে তাদের সাম্রাজ্য, সে কখনো তার অবসান হবে, কিন্তু অবসান হয়েছে আর কি। যখন কবিতা পড়বে একটা কথা মাথায় রাখতে হবে যে কবিতায় কি থাকে না, কবিতায় একটা সামগ্রিক চিন্তার একটা সূত্র থাকে, এবং ওই সূত্রটা দিয়ে আমাদের যে ব্যক্তিগত যে দেখা, আমাদের যে জগৎ, ব্যবহারিক জগৎ, তার নানা কিছুকে মিলিয়ে দেখতে হয় আর কি। মানে কবিতা তার প্রবন্ধ নয় যে সে সবগুলোকে ইন ডিটেলস বলবে, কবিতা একটা সূত্র দেবে, একটা চেতনা দেবে, সামগ্রিক চেতনা, যা দিয়ে আমরা আমাদের সময়ের বিভিন্ন ঘটনাগুলোকে, অতীতের ঘটনাগুলোকে মিলিয়ে দেখতে পাবো, খুঁজে পাবো আর কি। এটাই কবিতার সার্থকতা, মাল্টি ডাইমেনশনাল। ধরো এই যে লাইনটা আমরা বলছি যে When I have seen the hungry ocean gain advantage on the kingdom of shore, এই যে সমুদ্রের যে সাম্রাজ্যবাদ, এইটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদের যে আগ্রাসী মানসিকতা, এটাকে আমরা মিলিয়ে দেখে নিতে পারি। এবং সাম্রাজ্যবাদী আগ্রাসী মানসিকতা তোমাদের ইতিহাস চেতনা থাকলে তোমরা বুঝতে পারবে, রাষ্ট্র চেতনা থাকলে তোমরা বুঝতে পারবে, নাহলে ওইটা হয়তো খুঁজে পাবে না। এখন ওইটা বাদ দিয়ে আমরা যদি ব্যক্তি চেতনাও দেখি, অনেক মানুষের ক্ষমতার প্রকাশ আমরা দেখি, এবং সেই ক্ষমতার দম্ভ
মনে হয় যেন এদের এই দম্ভর কখনো শেষ নাই, কিন্তু দেখা যায় তা শেষ হয়ে গেছে। অ্যান্ড দ্য ফার্ম সয়েল উইন অফ দ্য ওয়াটারি মেন, শুধু কি সমুদ্র বা জলেই জিতে, দেখা যায় যে শক্ত মাটি সেও কিন্তু জলাভূমিকে গ্রাস করে। মানে এটা তো চলতে থাকে, একবার এই জিতে একবার এই জিতে, রেসলিংয়ের মতো আর কি। মাটি একবার জলভূমিকে গ্রাস করে দেয় না, নদী বুঝে যায়, সমুদ্র ঢাকা পড়ে যায়, আবার অনেক সময় সমুদ্রও মাটিকে গ্রাস করে, এটা চলতে থাকে আর কি। হ্যাঁ, তো একবার জল একবার স্থল। এবারে মানুষ হয় না যে কারো একটা সম্রাট থাকে, কেউ আবার সম্রাট চলে গিয়ে সে ভিখারি হয়ে যায়, আবার যে ভিখারি ছিল সে সম্রাট হয়, এই তো চলতে থাকে চক্র তো আর কি, এটা তো স্থির নয়, এগুলো চলতে থাকে। ইনক্রিজিং স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ স্টোর, মানে যেটা জমা আছে সঞ্চয় আছে সেটা হারানোর দিকে যায়, আবার যেটা হারিয়ে গেছে সে আবার নতুন করে সঞ্চয়ের দিকে আসে, এই চলতে থাকে। শূন্য থেকে পূর্ণ, পূর্ণ থেকে শূন্য, এই নিয়মে চলতে থাকে, মানে স্থির থাকে না, নট ফিক্সড। সময়ের স্রোতে কোনো কিছু ফিক্সড নয়। এটা শুধু আমাদের এই যে আমরা দেখি যে একটা মানুষের সৌন্দর্য, তার দৈহিক সৌন্দর্য, তার সমস্ত কিছুই একটা সময় থাকে, আবার একটা সময় হারিয়ে যায়। মিলিয়ে দেখতে হবে, মানে যত কিছু আছে সব কিছুর সাথে মিলিয়ে বুঝতে হবে। এটা তো একটা শুধু সূত্র দেওয়া হচ্ছে। হোয়েন আই হ্যাভ সিন সাচ ইন্টারচেঞ্জ অফ স্টেট, যখন আমি দেখি এই ধরনের পারস্পরিক পরিবর্তন একটা অবস্থার, কি হয় যে আমরা নানা কিছু অবস্থা দেখি, দুটো অবস্থা একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ হয়ে যায় আর কি। মানে ধনবান থেকে ধনহীন, ধনহীন থেকে ধনবান, সুন্দর থেকে অসুন্দর। একটা মানুষ অল্প বয়সে সুন্দর থাকে, বয়স বাড়ার সাথে সাথে তার সেই সৌন্দর্য চলে যায়। প্রেম থেকে অপ্রেম, আজ প্রেম আছে সেইখানে অপ্রেম আসছে, অপ্রেম থেকে প্রেমের দিকে যাত্রা হচ্ছে, এটাকে ইন্টারচেঞ্জ বলা হয়, পারস্পরিক একে অপরের স্থান পরিবর্তন, যেটাকে আমরা বাংলা ব্যাকরণ দিয়ে বুঝলে বিপর্যাস বলতে পারি। বিপর্যাস তোমাদের কি মনে আছে? বিপর্যাস যে বলছি, যেমন রিক্সা থেকে রিস্কা, হিংসা যেমন আছে না, হিংসা থেকে সিংহা, মানে সিংহ পেয়েছি আমরা উল্টো করে। এটাও ইন্টারচেঞ্জ, একটা অবস্থার থেকে আরেকটা অবস্থার দিকে যাওয়া, মানে স্থির নয়। দ্যাট টাইম উইল কাম অ্যান্ড টেক, সরি তার একটা লাইন আছে, অনেকগুলো লাইন মিস করেছি আমি, পড়ছি। অর স্টেট ইটসেলফ কনফাউন্ডেড টু ডিকে। এবারে যেমন একটা স্টেট থেকে আরেকটা স্টেটের পরিবর্তন হচ্ছে, ঠিক একইভাবেই একটা নির্দিষ্ট অবস্থা একা একাই পরিবর্তন ক্ষয়ের দিকে যায়। মানে যেটা হয়তো ইন্টারচেঞ্জ হচ্ছে নাই, সে যা আছে অন্য কিছুতে পরিবর্তন হচ্ছে না, কিন্তু সে ক্ষয় হয়ে যাচ্ছে। ইন্টারচেঞ্জও একটা ক্ষয়ের, মানে অন্য অবস্থায় রূপান্তর বলছে ওটা, আর এখানে সে জিনিসটা যেটা আছে সেটা ক্ষয়ে যাচ্ছে আর কি, তার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে না। অর্থাৎ স্টেটের ইন্টারচেঞ্জ হোক বা স্টেটের দিকে হোক, অবশেষে সে ক্ষয়ের দিকে যাচ্ছে। কবি লক্ষ্য করেছেন যে যা কিছু সব কিছুই শেষে ক্ষয়ের দিকে চলে যায়, সময় তাকে খেয়ে নেয়, কালস্রোত তাকে খেয়ে নেয়। রেন হ্যাথ রুইন, এটা রুইন বটে, রুইন হ্যাথ টট মি দাস টু রুমিনেন্ট, এই ধ্বংস আমাকে এই শিক্ষাটা দিয়েছে। হ্যাথ শব্দ মানে এটা হ্যাজ বটে, HAS, হ্যাজ। রুইন হ্যাথ টট মি দাস টু রুমিনেন্ট, এই যে ধ্বংস হয়ে যাওয়া, এটা আমাকে একটা শিক্ষা দিয়েছে, গভীরভাবে চিন্তা করার শিক্ষা দিয়েছে। কবিরা কি করে, যে কবিরা তো চিন্তা করে, কবিদেরকে প্রাজ্ঞ বলা হয় কেন, তারা এক একটা ঘটনাকে অবজার্ভ করে, গভীরভাবে অবজার্ভ করে যেগুলো ঘটে চলছে। তো কবি যখন দেখছেন যে সময়ের স্রোত কীভাবে সমস্ত কিছুকে, মানুষের সমস্ত কিছু মূল্যবান যেগুলোকে মানুষ মনে করে, আমি কোটের ভিতরে মূল্যবান শব্দটাকে রাখছি, তো সেগুলোকে কীভাবে গ্রাস করে নেয়, এটা দেখতে দেখতে কবি খুব গভীর করে ভাবছেন, এবং তিনি ভাবছেন তার কাছে সবথেকে বড় মূল্যবান কী। তার পরের লাইন উনি লিখছেন, দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ এ। কবিতা ভালোবাসাটা কবির কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, কবি মানসিকতার একটা প্রকাশ। পৃথিবীর সমস্ত কবির কাছে সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, নানাবিধ ভালোবাসার কথা এখানে উনি বলছেন, কোনো নির্দিষ্ট কিছু নয়।
কিন্তু উনি ভাবছেন যে এই যে সব ক্ষয় যাচ্ছে, তার মানে একইভাবে এই সময় আমার ভালোবাসাকেও নিয়ে চলে যাবে। এখন এই ভালোবাসার যে চলে যাওয়া সময়ের হাত ধরে, এটা আবার মাল্টি ডাইমেনশনাল আছে, মানে শুধু এরকম নয় যে সে তার প্রিয় মানুষটি বা প্রিয় যুবকটি বা প্রিয় নারীটি তার জীবন থেকে চলে যাবে, এরকম না। মানে মানুষ সঙ্গে থাকলেও ভিতরে ভিতরে ভালোবাসা হারিয়ে যায়। এটাও তো এক লাভকে নিয়ে চলে যায়। দুটো মানুষ সঙ্গে থাকতে থাকতে একদিন আবিষ্কার করেছিল যে তারা একে অপরকে ভালোবাসে, আবার তারা একদিন আবিষ্কার করেছে না, তাদের মধ্যে সেই ভালোবাসাটা আর নেই, শুধু তারা রয়ে গেছে। নানাবিধভাবে ভালোবাসা হারিয়ে যায় সময়ের হাত ধরে। সেটাও তো একটা মানে হাজার হাজার পাতার চিন্তনের গবেষণার হতে পারে, এবং সেগুলো নিয়ে বই লেখা হয়। ঘটনা হচ্ছে যে তাকে সময় গ্রাস করে নেয়। This thought is as a death which can't choose. একটাই চিন্তা, মৃত্যু, যেটাকে আমরা আমরা নিজে বেছে নিতে পারি না। মানে এটা অপশনাল নয়। মানুষের কাছে একটা জিনিস অপশনাল নয়, সেটা হচ্ছে ডেথ। এটা তার কাছে কোনো বিকল্প নয়। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, এটা তো সত্য। উই কান্ট চুজ। তাহলে কাপলেটে আসছি আমরা, লাস্ট দু লাইন। মানে আমরা এর আগে যদি শেক্সপিয়রের সনেট দেখি বা অন্যান্য সনেট দেখি, যে শেষে না কোনো একটা উত্তরণের কথা বলা হয়, একটা পজিটিভিটির কথা বলা হয়। এই সনেটটাতে কিন্তু সেই পজিটিভিটিটা নাই। এই সনেটটা যেন মানুষের অন্তহীন বেদনা এবং নিয়তি বা সময়ের হাতে মানুষের যে পরাজয়ের যে বাস্তবতা, রিয়েলিটি, যার কোনো রেমেডি নাই, সেই রেমেডির অন্তর্দহনের মধ্য দিয়েই শেষ হচ্ছে। তো ফলত শেষ লাইনে বলছেন যে বাট উই টু হ্যাভ দ্যাট হুইচ ইট ফিয়ার্স টু লুজ। শুধু আমাদের কাঁদতে হবে কিনা, হারানোর ভয়ে কাঁদতে হবে। সব সময় আমরা যারা কাল সচেতন মানুষ, যারা প্রাজ্ঞ মানুষ, যারা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, তারা সবসময় ভয় পেতে থাকবে যে আমি কখন আমার এই প্রিয় জিনিসগুলো হারিয়ে যাবো, আমার ভালোবাসা হারিয়ে ফেলবো। আমরা যা কিছুকে মূল্যবান মনে করছি, সময় একদিন নিয়ে চলে যাবে। আমাদের যৌবন, আমাদের ধন সম্পদ, প্রেম, এগুলোকে সময় খেয়ে নেবে, এবং এটার ভয়ে আমরা কাঁদতে থাকবো সময়। তো এই ভয়টাই সত্য, এবং এই ভয়টা আমাদের কাছে থেকে যায় যে আর আমরা কাল চেতনাকে বুঝি, বা কবি বুঝেন কালদর্শী মানুষ। ফলত এখানে উনি কোনো আশার কথা বলতে পারেননি। উনি এটাই বলছেন যে কালের কাছে আমাদের সমস্ত আশার কথাগুলিও আসলেই অসহায় আর কি। তো এই হচ্ছে এই কবিতাটির লাইন টু লাইন বঙ্গানুবাদ আর কি।